দ্য সাইলেন্ট ম্যানর লেখনত রয়েছেন ডায়না ইমরোজ লাকি। পার্ট 36। বেলা ধীরে ধীরে বাড়লেও সূর্যের আলো পরিপূর্ণ ছড়িয়ে পড়েনি প্রকৃতিতে। আজ সকাল থেকেই কুয়াশার চারপাশ ঘিরেছিল। শিশির ভেজা ঘাসগুলো এখনও শুকিয়ে যায়নি। সুফিয়ান খেতে আইলে কাছে হাতে বসে আছে, যেন নির্হারা পাখি সে। কাজে মন বসছে না। আজ বরুদ, হাবলু, লাল মিয়া, সোলেমান তাকে ছেড়ে চলে গেছে। ওরা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ফারদিনা প্রথম দিনেই বলেছিল, চোরেরা কখনো ভালো হয় না, কারো স্বভাব কখনো পরিবর্তন হয় না, ওরাও কোনোদিন ভালো হবে না। দেখো, ওরা যেন সবার আগে তোমার ক্ষতি করতে চাইবে। ফারদিনার কথাগুলো সুফিয়ানের আশেপাশে বারবার প্রতিধ্বনিত হচ্ছে। মনে পড়ে তার মায়ের কথা। ফারহিনা বেগম দুনিয়া ছেড়ে চলে যাবার ঠিক কদিন আগে উদাস মনের দিঘির ঘাটে বসেছিল সুফিয়ানের মা। সেদিন সুফিয়ান শহর থেকে ফিরেছিল। ফিরে এসে ঘরে তার মাকে না পেয়ে বেশ চেঁচিয়েছিল। একে জিজ্ঞাসা করার পর একজন বলেছে, তোমার মা দিঘির পাড়ে। সুফিয়ান ছুটে দিঘির পাড়ে এসেছিল। ফারহিনা বেগম বিমর্ষ মুখখানি দেখে জিজ্ঞাসা করেছিল, কি হয়েছে মা? ফারহিনা বেগম বেশ কিছুক্ষণ চুপ থেকে বলেছে, তার গম্ভীর ফ্যাকাশিনী মুখ কখনোই সুফিয়ানের ভালো লাগে না। সেদিনও লাগছিল না। সুফিয়ান আগ্রহ নিয়ে দ্বিতীয়বার ফারহিনার গা ঘেঁষে আলতো করে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করেছিল, ও মা, কি হয়েছে তোমার? বসে আছো কেন? ফারহিনা বেগম গভীর নিঃশ্বাস ফেলে বলেছিল, জানিস, যাকে তুই সব থেকে বেশি বিশ্বাস করবি সেই তোকে সবচেয়ে বেশি আঘাত করবে। কারো প্রতি এতটা ডুবে যাবি না, যতটা গভীরে গেলে তুই কিনারা পাবি না। সুফিয়ানের কুল কিনারা সব আছে, শুধু নেই ভরসাস্থল। সৃষ্টিকর্তা ব্যতীত একজন মানুষ সঙ্গী হিসেবে তার কেউ বেঁচে রইল না। মা ছাড়া হারিয়ে আজ সে বড় একা। সুফিয়ান শ্বাস ফেলল। বসা থেকে উঠে ফসল তোলার কাজ শুরু করলো। বেলা এখন ঠিক 1টা বাজে। 1টার পর গ্রামের দৃশ্য যেন এক একটি রঙিন চিত্রের মতো চোখে ভেসে ওঠে। সূর্যের দেখা হঠাৎ মিলেছে। সোনালি রোদ বাতাসে নরম স্পর্শের মতো খেলে যায়। আকাশে মেঘগুলো ধীরে ধীরে ভেসে বেড়াচ্ছে। কখনো হালকা সাদা, কখনো হালকা ধূসর ছায়া ফেলেছে। ক্ষেতের ধারে ধান ক্ষেতগুলো সবুজের বিভিন্ন ছায়ায় মোড়ানো, যেন প্রকৃতি তার সৌন্দর্য দেখছে। বাতাসে ধান গাছের মৃদু দুলন এবং পোকা পাখির কিচিরমিচির শব্দ মিশিয়ে একরকম সঙ্গীত তৈরি করেছে। দিঘির জল ঝলমল নীল রঙের। সূর্যের আলো ছোট ছোট ঝলকানি করছে। তার তীরে কিছু হাঁস ভেসে বেড়াচ্ছে। গ্রামের ছোট্ট মাটির ঘরগুলো থেকে ধোঁয়া উড়ে আসছে। হালকা রান্নার গন্ধ বাতাসে মিশে গেছে। রাস্তার ধারে বাচ্চারা খেলছে। তাদের হাসির শব্দ গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে। তবে আগের মতো ততটা শব্দ আর মানব যেন নেই। মাঝে মাঝে গরুর ডাক, কৃষকের হাতে হাড় ভেজার শব্দ আসে, যা শান্ত ও প্রাণবন্ত এক মেলবন্ধন তৈরি করেছে। এই সময়টা যেন গ্রামের প্রকৃতির শান্তি ও প্রাণমানবতার এক অসাধারণ মিলন। সূর্যের কিরণ, বাতাসের নরম ছোঁয়া, পাখির গান সব মিলিয়ে একটি স্বপ্নময় দুপুরের অনুমতি দিয়ে ছড়িয়ে পড়েছিল। ঠিকই, কিন্তু সুফিয়ানের মনটা বিষিয়ে আছে অজানা কারণে। নির্দিষ্ট একটা কারণ খুঁজে পাচ্ছে না সে। কখনো ভাবে ফারদিনার জন্য, কখনো ভাবে তার এতিম হওয়ার তীব্র কষ্টের জন্য, কখনো জানান দেয় অজানা ব্যথায় ব্যথিত হওয়ার জন্য, যেন সে ব্যথা তার জন্য অপেক্ষা করছে। সুফিয়ান মাথার গামছাটা খুলে নিয়ে মুখ মুছল, রাস্তার দিকে তাকালো। ফারদিনা আসছে। অসম্ভব ব্যাপার। গত রাতে তাকে খুঁজতে বের হয়েছিল তার ভাইয়েরা। আজ এত সকালে ঘরের বাইরে বের হতে দেবে না তাকে। সুফিয়ান ভুল দেখছে, হ্যালোসিনেশন হচ্ছে। তবে চোখ সরিয়ে নিল, গামছাটা পুনরায় মাথায় বেঁধে নিল। তখন চোরের চোখের কিনারায় থেকে খয়েরি রঙের আবছা শাড়ি পরনে কাউকে দেখছে। সুফিয়ান ভুল দেখছে বলে তোয়াক্কা না করে কাঁচি হাতে তুলে নিল। আমার দিকে তোমার তাকাতে ইচ্ছে করছে না? মোহময় একটি কণ্ঠস্বর ভেসে আসলো, ফারদিনার কণ্ঠ। সুফিয়ান ঘুরে তাকালো, কিঞ্চিত অবাক হলো। ফারদিনার দিকে এগিয়ে গেল। হতাশ ভঙ্গিতে ফারদিনাকে দেখল। সে তো প্রাণ ভরে দেখছে তাকে। ফারদিনা বলল, অবাক হচ্ছ? আমি দিনে কিভাবে বের হলাম? গতরাতে যেভাবে তোমার ভাইয়েরা হুঙ্কার তুলেছিল, ভেবেছিলাম এই বোধ হয় তোমাকে হারালাম। সামান্য কারণে আমাকে হারানোর জন্য প্রস্তুত হয়ে গেলে। এত সহজে বলে দিলে তুমি, এই বোধ হয় আমাকে হারিয়ে ফেলেছ। আমাকে হারালে তোমার বিন্দুমাত্র কষ্ট হবে না, তাই না? সুফিয়ান উত্তেজিত না হয়ে বলল, চলো, বাড়ির ভেতরে চলো।
কেউ দেখে ফেলবে। ফারদিনা রাঙার কাছে দাঁড়ালো, ওর শরীরে হাত বুলিয়ে দিল। রাঙা শান্ত হয়ে তার আদর নিল, যেন অপেক্ষায় ছিল ফারদিনার। ঝিলমিল কিছুটা দূরে দাঁড়িয়ে কিছু খাচ্ছে। সুফিয়ান দিঘির কাছে চলে যায়, ঠান্ডা জলে গোসল করছে। ফারদিনা ধীর পায়ে হেঁটে হেঁটে দিঘির পাড়ে এসে খাটের ওপর বসে। সুফিয়ান জলে ডুব দিচ্ছে, আবার উঠছে। চুলগুলো কখনো একরকম তো কখনো সোজা খাড়া হয়ে যাচ্ছে, কখনো মাথা ঝাড়া দিয়ে চুলগুলোকে দুলতে দেখছে। এমন দৃশ্য যেন ফারদিনার বেশ আনন্দ উপভোগ করছে। সে মুগ্ধতা নিয়ে সুফিয়ানকে দেখছে। সুফিয়ানের হাতের ওপরিভাগ ডলতে ডলতে বলল, কি দেখছো এইভাবে? তোমাকে এইভাবে দেখার কি আছে? নতুন দেখছো কি? তোমাকে প্রতিবারই নতুনের মতো লাগে। আমি তো তোমার মতো সুন্দরী নই। তোমার সামনে দাঁড়াতেও আমার লজ্জা লাগে। আমার চোখে থাকা পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ তুমি। যে যাকে ভালোবাসে সে কুৎসিত হলেও তার চোখে সেই মানুষটি সবচেয়ে সুন্দর, যেমন আমি তোমার চোখে সুন্দর। তুমি আসলেই সুদর্শন পুরুষ, নয়তো মেহেরের মতো সুন্দরী নারী তোমার সৌন্দর্যের প্রশংসা করতো না। তার মানে মেহের আমার প্রশংসা করেছে বলে আমি সুন্দর? বিষয়টি তেমন নয়, আমি তোমাকে ভালোবাসি। তুমি সুযোগ করে কিভাবে আসলে আমার সাথে দেখা করতে? আমার শরীরটা ভালো না, আজ সকালে বমি করেছি। ভাইরা খুব চিন্তিত। আদি ভাইকে বলেছি আমি বাইরে বের হতে চাই, সারাদিন ঘরের মধ্যে বসে থাকতে ভালো লাগে না। তারপর সে আমাকে অনুমতি দেয়। ফারদিনার অসুস্থতার কথা শুনে সুফিয়ানের অভিব্যক্তি পরিবর্তন হয়ে গেল। এমন মনে হলো ফারদিনা অনেক অন্যায় করে ফেলেছে, এক্ষুনি সব শাস্তির তার ব্যবস্থা করতে হবে। সুফিয়ান জল থেকে উঠে এলো, বলল, আমি যাই, ভেজা পোশাক বদলে নিই, তুমি এসো। এখানে দুপুরের বসে থাকার কোনো দরকার নেই। সুফিয়ান বলে ঘরের দিকে চলে যায়। ভেজা পোশাক বদলে কালো রঙের পাঞ্জাবির সাথে পায়জামা পরে নিল। ফারদিনা সুফিয়ানের ঘরে প্রবেশ করলো। সুফিয়ানের দিকে তাকাচ্ছে, অবাক হয়ে যাচ্ছে সুফিয়ানকে দেখে। অসুস্থ শরীর নিয়ে তার সাথে দেখা করতে এসেছে, অথচ সুফিয়ান কোনো প্রতিক্রিয়া নেই। একবার জিজ্ঞাসা করলো না, জিজ্ঞাসা করিয়েছ কখন থেকে এরকম তোমার? এখন ঠিক আছো? তোমার অসুস্থতার কথা শুনে আমার ভালো লাগছে না। সুফিয়ান এমন কিছুই বলেনি, বলে সে বাইরের দিকে কিছু খুঁজছে, নিজের কাউকে কিছু গুরুত্ব দিচ্ছে। ফারদিনা অসুস্থ শরীর নিয়ে বসে আছে, সেই নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। ফারদিনা বিষণ্ণতায় ডুবে গেল। রাগ অভিমান কোনোটির প্রকাশ না করে শান্ত ভঙ্গিতে উঠে ঘরের বাইরে যেতেই সুফিয়ান তার ডান হাতটা ধরে ফেলল। ফারদিনা থমকে দাঁড়ালো, সুফিয়ানের দিকে ঘুরে তাকালো। সুফিয়ান বলল, চলে যাচ্ছ যে? বলে ফারদিনাকে চেয়ারে বসিয়ে নিজে ফারদিনার পায়ের কাছে হাঁটু ভাঁজ করে বসলো। কণ্ঠ খাদে নামিয়ে মিশ্রণ মুখে বলল, তোমার অসুস্থতার কথা শুনে ভালো লাগছে না। গতকাল থেকে আমি তোমার অসুস্থতা নিয়েই ভাবছি। হাকিম ডেকেছিলে? কি বলেছেন উনি? কি হয়েছে তোমার? ফারদিনা কিছুক্ষণ চুপচাপ রইল। সুফিয়ানের চোখ দুটো দেখছে আর ভাবছে, এ চোখ হয়তো কোনোদিন তাকে হারাতে দেবে না। সে হারিয়ে যেতে চাইলেও ঝাপটে ধরে রাখবে। সুফিয়ান পুনরায় বলল, কি ভাবছো তুমি? ভাবছি না, দেখছিলাম। ঠিক কিছুক্ষণ আগে তোমাকে অচেনা মনে হচ্ছিল। সেই সময়টার পর এখন তোমার চোখ বলছে তুমি আমাকে ভালোবাসো, হারাতে চাও না। আমার অসুস্থতায় তোমার চিন্তা হয়। এতটুকু বলে থেমে গেল। সুফিয়ান মাথা নিচু করে চুপচাপ বসে আছে, শুধু ফারদিনার হাত দুটো ধরে আছে। ফারদিনা হঠাৎ করে বলল, তুমি বহুরূপী নয় তো? সুফিয়ান রক্তমাখা চোখে তাকালো ফারদিনার দিকে, নির্বিকার কণ্ঠে বলল, আমার একটি রূপ, যে রূপখানি তুমি দেখেছ, যে চোখে তোমার জন্য ভালোবাসা দেখছো, সেটাই আমার রূপ। এর বাইরে আমার কোনো রূপ নেই। সুফিয়ান থেমে দৃষ্টি একবার মাটিতে ফেলে, দ্বিতীয়বার উঠে দাঁড়িয়ে জানালার দিকে বাইরে তাকায়, বলল, তুমি হয়তো কখনো কখনো আমাকে পুরোপুরি স্তব্ধ দেখে চিন্তিত হও। আমার আচরণ বদলে আমি একদম শান্ত হয়ে যাই। জানতে চাও এর কারণ কি? সুফিয়ান বাঁ কাঁধের ওপর থেকে ফারদিনার দিকে তাকালো। ফারদিনা চেয়ার থেকে উঠে সুফিয়ানের পাশে গিয়ে দাঁড়ায়, বলতো, কেন তুমি হঠাৎ করে বদলে যাও, শান্ত হয়ে যাও, বলো আমাকে। কারণ আমি যাকে সব থেকে বেশি ভালোবাসি সে আমার জীবন থেকে হারিয়ে যায়। আমার বাবা মাকে অনেক ভালোবেসেছিলাম, তারা আমাকে একা ফেলে চলে গেছেন। অনেক কষ্ট হয় আমার তাদের কথা ভেবে। যখন তাদের কথা ভেবে কষ্ট পাই তখনই তোমার মুখখানি চোখের সামনে ভেসে ওঠে। খুশি হয়ে যাই, অজান্তেই ঠোঁটের ফাঁকে হাসি চলে আসে। কিন্তু সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হয় না। এই ভেবে যদি তোমাকে আমি হারিয়ে ফেলি, তোমাকে পাবো না,
সেটা ভেবতেই যেন আনন্দ সব হারিয়ে যায়। তার থেকেও বেশি ভয় হয় যদি হারিয়ে ফেলি তোমায়, তখন আমার কি হবে? বেঁচে থেকেও মরে যাব, হয়তো সত্যি মৃত্যুকে বরণ করে নেব। ফারদিনা সুফিয়ানের মুখে এমনটি শুনে আটকে পেছনে ফিরে তাকায়, জড়িয়ে ধরল তাকে। আমার ভাইয়েরা এই সম্পর্ক মেনে নেবে না, তারা জানতে পারলে তোমাকে ছাড়বে না। তুমি আব্বার সাথে কথা না বলে আমাকে দূরে নিয়ে চলো। হঠাৎ ফারদিনা সুফিয়ানকে জোরে ধরায়, চমকে উঠল সে। বুকের কাছ থেকে ফারদিনার হাত দুটো সরিয়ে বলতো, তোমার আব্বার সাথে কথা বলবো, ভয় পেও না, উনি মেনে নেবেন। না মেনে নিলে কৌশলে তোমাকে নিয়ে পালিয়ে যাব। সত্যি যাবে তো? 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। এবার খুশি তো? ফারদিনা হতাশা ভঙ্গিতে হ্যাঁ বোধক মাথা ঘোরালো। সুফিয়ান বলল, আমাকে যেতে হবে। কোথায়? একটু জরুরি কাজ আছে, কাজটা সেরে আমি কাল কি পরশু দিন এর ভেতরে ঠিক ফিরে আসব। এতদিন? ফারদিনা লম্বা একটা টানে বলল, এই কদিন তোমাকে না দেখে কিভাবে থাকবো? ফারদিনা আবেগে ভরা কণ্ঠে বলল, ভেবে নাও, তোমার জন্য বিয়ের বেনারসি আনতে যাচ্ছি দূর দেশে। ফিরে এসে তোমাকে বিয়ে করব। তোমার আব্বা না মানলেও আমরা একরাই বিয়ে করে নেব। তোমাকে বিশ্বাস নেই, আমাকে আগে বিয়ে করে পরে আব্বার কাছে প্রস্তাব নিয়ে যাবে। বলো আগে বিয়ে করবে? সুফিয়ান হেসে বলল, আমি মিথ্যে বলি না, যাও, কথা দিলাম আমি ফিরেই তোমাকে বিয়ে করব, এরপর প্রস্তাব নিয়ে যাব। সুফিয়ান ঘর থেকে বের হয়, মাটির ঘরটি তালাবদ্ধ করল। ঝিলমিল সুফিয়ানের দিকে এগিয়ে এসে বলল, আপনি কোথায় যাচ্ছেন মনে হয়? দরকারি কাজে একটু দূরে যাচ্ছি। কি এমন দরকারি কাজ? এসে বলবো, ততদিন ফারদিনের দিকে খেয়াল রাখিস। আপনার লগে একদিন দেখা না করতে পারলে ও ছটফট করে, আর এই কদিন কিভাবে থাকবো? সুফিয়ান রাঙার বাঁধন খুলে দিতে বলল, তুই একে সামাল দিস, বিয়ের কোণে বিয়ের জন্য অপেক্ষা করে থাকুক, আমি এসে ওকে বিয়ে করব। সত্যি? ঝিলমিল কপাল ভাঁজ করে জিজ্ঞাসা করল, আমি তোর মতো মিথ্যুক নই, কিন্তু আপনার কি এমন জরুরি কাজ? ফারদিনা অসুস্থ, এই অবস্থায় ওকে ফাইলা রেখা চলে যাইতেছেন? ফারদিনার জন্যই যাচ্ছি বিয়ের বেনারসি কিনতে, সুফিয়ান রসিকতা করে বলল। রাঙার বাঁধন খুলতে লাগলো। সুফিয়ান ফারদিনা জিজ্ঞাসা করলো, রাঙা কি নিয়ে যাবে? কোন পথে যাবে? নদী পথে। যেতেই হবে? ফারদিনের করুণ কণ্ঠে জিজ্ঞাসা করলো, তোমার জন্যই যেতে হচ্ছে। ফারদিনা নখ করতে করতে বলল, তোমাকে এগিয়ে নিয়ে আসি নদী অবধি। আপনি যাহা বলিবেন মহারানী, বলে সুফিয়ান আদেশ মানার মতো আচরণ করলো। ফারদিনা সশব্দে হেসে উঠল। তারপর তারা রওনা দিল নদীর পথে। সুফিয়ান রাঙা লাগাম ধরে পাশেই দাঁড়ায় হাঁটছে, তার পাশে ফারদিনা। তারা তালুকদার বাড়ি ছেড়ে অন্য পথ দিয়ে নদীর তীর দিকে যাচ্ছে, যাতে ফারদিনাকে কেউ না দেখে ফেলে। প্রায় 30 মিনিট পর তারা তিনজন কথা বলতে বলতে নদীর তীরে পৌঁছে যায়। নদীর তীরে একটি দাঁড় টানা নৌকো বাঁধা, নৌকায় আরও কিছু লোক বসে আছে। তারা নিশ্চয়ই কোথাও যাচ্ছে বলে ফারদিন ধারণা করলো। নৌকো থেকে মাঝি সুফিয়ানকে লক্ষ্য করে বলল, যাবেন নাকি ওই পারে? সুফিয়ান জবাবে বলল, তোমরা এসে আগে আমার অশ্বকে নৌকায় তুলো, আমিও আসছি, যাব বলে এসেছি। তারপর দুজন লোক এসে রাঙাকে অতি কষ্টে নৌকায় চাপায়। ফারদিনা ভেতরটা কোনো কারণে কুহু গাইছে, ধীরে ধীরে সে ভেঙে পড়ছে। এর কারণ সে পরিষ্কারভাবে ধরতে পারছে না। সুফিয়ান কোনো কাজে যেন দূরে যাচ্ছে, কি কাজ যাচ্ছে সে স্পষ্ট করে বলেনি। ফারদিনা জোর করে জিজ্ঞাসা করেনি, কারণ সুফিয়ান বলেছে ফিরে এসে তাকে বিয়ে করবে। সুফিয়ানকে বিশ্বাস করেছে, কিন্তু কোথাও একটা বাধা এসে তার হৃদয়ে ধক করে ধাক্কা দিয়ে যাচ্ছে যেন। ফারদিনা গভীর মুখে দেখে সুফিয়ান জিজ্ঞাসা করলো, কি হয়েছে, কি ভাবছো তুমি? তোমাকে ফেলে রেখে একেবারে চলে যাচ্ছি না, আমি আবার আসবো, কাজের জন্যই তো যাচ্ছি, তাই না? দেখেছো, ফেলে রেখে যাওয়ার কথাটাও কিন্তু তুমি আগে বলেছো, অথচ আমি সেসব কিচ্ছু ভাবিনি। কিন্তু আমার মনটা কোনো কারণে উতলা হয়ে যাচ্ছে। তোমার শরীর খারাপ, শরীর খারাপ থাকলে মনও খারাপ থাকে, বিষণ্ণ থাকে, আমি বুঝি এসব। তুমি বাড়ি ফিরে যাও, আর আমি না ফেরা পর্যন্ত সাবধানে থাকবে, আর ওই ধলা বিলাইয়ের থেকে দূরে থাকবে। তুমি কোথায় যাচ্ছ আমি জানি না, সেখান থেকে অন্য কোনো মেয়ের সঙ্গে তুমি ঢলাঢলি করবে না, তার কি নিশ্চয়তা আছে? ফারদিনা মুখ ভেঙচি কেটে অন্যদিকে ঘুরে তাকালো। সুফিয়ান ফারদিনাকে নিজের দিকে ঘুরিয়ে বলল, তুমি ব্যতীত অন্য কোনো মেয়ের দিকে ভুলেও আমার চোখ পড়লে সেই চোখ নষ্ট হয়ে যাক, পচে যাক। তুমি ব্যতীত অন্য কোনো কাউকে ভাবতে পারি না আমি।
তুমি আমার সেই অপূর্ণ তৃপ্তি, যে যে তৃপ্তি তুমি ব্যতীত অন্য কেউ কোনোদিন পূরণ করতে পারবে না। নৌকর মাঝি সুফিয়ানকে আবার ডাকলো, ও ভাই, দেরি হয়ে যাইতেছে, বউরাইখা যাইতে কাউরি ভালো লাগে না, আপনারও লাগতেছে না বুঝতেছি, অহন আয়েন, ফিরাইয়া কথা কইবেন। সুফিয়ান ফারদিনের তাকে তাকে বলল, আসছি, শিগগিরই ফিরে আসবো। ফিরে আসবে তো? না আসলে তুমি খুঁজে নিয়ে এসো। তুমি ফিরে আসতে আসতে আমি যে জগৎ ছেড়ে চলে না যাই। সুফিয়ান ফারদিনের দিকে শুধু হাঁ করে তাকিয়ে রইল, কিছু বলো না। চলে গেল নৌকোর দিকে। মাঝি হাত বাড়িয়ে সুফিয়ানের হাত ধরে ওপরে টেনে নেয় নৌকোর মধ্যে। মাঝির দাঁড় টেনে ধীরে ধীরে নৌকোর মাঝে চলে যায়। ফারদিনা শুধু তাকিয়ে তাকে দেখছে, তার দুই চোখ জলে ভরপূর্ণ হয়ে গেল। ঝিমির বলল, সুফিয়ান চলে গেছে, আয়, ফিরে আসবো না দেখিস। পর্বটা এখানে শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ধন্যবাদ।